কথাটা বলে এক মুহূর্ত থামল না উদ্যান। গান তুলে রাফায়েল সিলভার মুখ বরাবর গুলি চালিয়ে দিল। একটা দুটো নয়, সবগুলো গুলি চালিয়ে ঝাঁঝরা করে ফেলল রাফায়েল সিলভার মুখাবয়ব। কক্সবাজার শহরের 2 রুমের ফ্ল্যাটে এটা ফুলের দ্বিতীয় দিন। শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ভীতগ্রস্ত ফুল। জ্বরের ঘোরে সে নিজের স্বামী নামক দানবকে অনুভব করেছিল। ভাবতেই শরীরে কাঁটা দিচ্ছে। এখনও বিশ্বাস করেই উঠতে পারছে না যে সবটাই একটা দুঃস্বপ্ন ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটে গভীরভাবে পরীক্ষা করছে ফুল। এ নিয়ে কয়েকবার যে এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে হিসাব নেই। কিন্তু না, বরাবরের মতো এবারও কোনো দাগ বা কামড়ের নিশানা পেল না ফুল। কামিজ ঠিক করে স্বস্তির শ্বাস ফেলল। যদিও সে স্বস্তি পাচ্ছে না, মনের ভেতর অজানা আশঙ্কা খচখচ করছে। পা টিপে টিপে ব্যালকনিতে গেল ফুল। দোতলার ফ্লোরের রুম ভাড়া নিয়েছে তারা। এখান থেকে কেউ কিভাবে রুমে আসবে? নিজের মনকে এই বলেই সান্ত্বনা দিচ্ছে, তবুও অবুঝ মন মানছে না। ধ্যাৎ, এই খোলা বেলকনিটাই আমি শান্ত হতে দিচ্ছে না। বেলকনিতে গ্রিল লাগায়নি কেন কে জানে। আবেশ ভাইকে কিছু বলতেও পারছি না। নিজেই যেখানে শর, যে দানবটা আসেনি সেখানে আবেশ ভাইকে কিছু কিভাবে বলি আমি? গালে হাত ঠেকিয়ে নিজ মনেই বিড়বিড় করছে ফুল। তখনই পোড়া পোড়া গন্ধ নাকে এলো। চকিত নয়নে ফুল পেছনে ঘুরে তাকালো। হায় আল্লাহ, বানানোর জন্য চুলায় দুধ বসিয়েছিলাম, ভুলেই গেছি আমি। এক দৌড়ে কিচেনে চলে গেল ফুল, কিন্তু ততক্ষণে দুধ টেনে গিয়ে পাতিল কালো হয়ে গেছে। ঠোঁট চেপে চোখ বন্ধ করে নিল ফুল। গভীর শ্বাস নিয়ে নিজের মাথায় চাপড় মেরে বলল, আর কত ভুল করবি ফুল? তুই কি আসলেই ফ্লাওয়ার নাকি বোকা? কোমরে ওড়না পেঁচিয়ে নিল ফুল। পুড়ে যাওয়া পাতিলটা সিঙ্কে রেখে ধুতে লাগলো আর বলতে লাগলো, ভাগ্যিস রাক্ষসটা তোর সাথে খারাপ বিহেভ করেছে, নইলে তুই থাকতেই পারতি না। ভাবতেই ঘৃণা হচ্ছে। লাখ লাখ শুক্রিয়া আল্লাহ, আমার অবাধ্য মনকে নিয়ন্ত্রণে রাখার জন্য। ভালোবাসার মতো পবিত্র অনুভূতিগুলো তার মতো রাক্ষস কেন্দ্রিক হওয়া আমার কাছে মৃত্যু সম। ফুল তো একা একাই বকবক করছে। ফ্ল্যাটে সে একাই আছে, তাই মনে মনে বলার প্রয়োজন বোধ করছে না। সে যদি জানতো তার ধারণা কতটা ভুল, তাহলে হয়তো নিজের মনের কথাগুলো এইভাবে প্রাণ খুলে বলার মতো ভুল করতো না। নিজের রুমে বসে টেকিলাপূর্ণ গ্লাসে চুমুক দিচ্ছে আর সামনের বড় স্ক্রিনের দিকে তাকিয়ে আছে উদ্যান। তাকে দেখেই বোঝা যাচ্ছে ওয়ার্কআউট করে বেজায় ক্লান্ত সে। ঘাড় পর্যন্ত লম্বা চুলগুলো ঘামে ভিজে ত্বকের সাথে লেপ্টে আছে। ফুলের বলা প্রত্যেকটা কথা উদ্যান স্পষ্ট শুনেছে। সেই সাথে ফুল কি করছে না করছে সব কিছু অবলোকন করছে। ইউ ব্লাডি মিস্টেক। আমি অতটা স্টুপিড না যে তোর পেটে মার্ক করে রেখে চলে আসবো। চার্লসের সাথে তো সে ঘটনার কথা ভুলে যাইনি আমি। ঘুম থেকে উঠে পেটের উপর মার্ক দেখে তুই আত্মহত্যা করে ফেললে আমার কি হবে? দুনিয়ার কোনো কিছু যে শান্ত করতে পারছে না আমাকে। আর কি বললি? ভালোবাসার মতো পবিত্র অনুভূতিগুলো আমার মতো রাক্ষস কেন্দ্রিক হওয়াটা তোর কাছে মৃত্যুর সম। বাহ, ইন্টারেস্টিং তো। তুই আমাকে ভালোবাসতে চাস না, রাইট? কথাগুলো বলে কাউচের ওপর গা এলিয়ে দিল উদ্যান। গতকালকে রাফায়েল সিলভাকে খুন করার পর কিছুটা স্বাভাবিক লাগলেও বর্তমানে উদ্যানের অবস্থা নাজেহাল। ইচ্ছা করছে ফুলকে এনে পানিশড করতে, কিন্তু ইতোমধ্যেই উদ্যান বুঝে গেছে ফুল কোনো না কোনোভাবে উদ্যানের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ফুলের মতো জাত শত্রুর ছোঁয়ায় সন্তুষ্টি খুঁজে পাওয়াটা কোনো ইতিবাচক লক্ষণ নয়। বোতলে অবশিষ্ট সবটুকু টেকিলা গ্লাসে ঢেলে নিল উদ্যান। স্ক্রিনের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে পুরোটা গিলে নিল। তারপর তৃপ্তির ঢেকুর তুলে পুনরায় ওয়ার্কআউট রুমের দিকে পা বাড়ালো। তন্মধ্যেই দরজায় টোকা পড়ল। ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকালো উদ্যান। এক হাতে রিমোট চেপে টিভি অফ করে দরজা খুলে দিতে এগিয়ে গেল। দরজা খুলে দিতেই সামনে দাঁড়িয়ে থাকা রিদম মিষ্টি হেসে বলল, তোর সাথে ওয়ার্কআউট করতে চলে এলাম। রিদমের কথায় দরজা ছেড়ে দাঁড়ালো উদ্যান। গম্ভীর গলায় বলল, তুই হঠাৎ ওয়ার্কআউট করতে চাইছিস? ব্যাপার কি? উদ্যানের রুমে ঢুকে পড়ল রিদম। ওয়ার্কআউট রুমের দিকে যেতে যেতে বলল, হঠাৎ নয় হেপে, আমি মাঝে মাঝেই সোম আর লোহনের সাথে মিলে ওয়ার্কআউট করি। হেফে স্যার মাস্টার সম্বোধনে উদ্যান আর চোখে তাকালো রিদমের দিকে। বুঝতে পারল রিদম কোনো না কোনো মতলবেই এসেছে এখানে। তো আজকে ওদের সাথে কর না গিয়ে। জানিস তো
কারো কোম্পানি লাইক করি না আমি। উদ্যানের কথায় থেমে গেল হৃদম। জানি না তো, তোর অপছন্দগুলো জানলেও তুই কি কি লাইক করিস সেসব সম্পর্কে আমাদের আইডিয়া খুবই সীমিত। হঠাৎ আমি কি লাইক করি সেসব জানতে আগ্রহী হয়ে পড়লি কেন? কারণ আমরা তোর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। ভাবছি তোর পছন্দ অনুযায়ী মেয়ে অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে আসবো। হৃদমের কথাগুলো ফালতু ঠেকল উদ্যানের কাছে। তুই আমার চিন্তা না করে নিজের চিন্তা কর। কথাটা বলে উদ্যান চলে গেল ওয়ার্কআউট রুমে। কোনায় থাকা স্টিলের র্যাক হতে একজোড়া ডাম্বেল তুলে নিল, ভারাত্তোলন করতে লাগলো। তার পিছু পিছু হৃদমও এসেছে। সে এসেই উদ্যানের সামনে দাঁড়িয়ে শার্টের বাটন খুলতে খুলতে বলল, আমি ওসব নিয়ে কি চিন্তা করবো বল? যে মেয়েকে দেখি তাকে ভালো লেগে যায়। ভ্রুক্ষেপ করলো না উদ্যান, নিজের কাজে মন দিল। পাত্তা না পেয়ে শার্টটা কাউচের ওপর রেখে স্টিলের র্যাকের দিকে এগিয়ে গেল হৃদম। একজোড়া ছোট আকৃতির ডাম্বেল তুলে নিয়ে উদ্যানের পাশাপাশি বসে পড়ল। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর হৃদম বলল, রাফায়েল সিলভাকে একেবারে মেরে ফেললি কেন? আমাদের জানার মতো তো তার সাথে তোর কোনো শত্রুতা ছিল না। স্বভাবতই উত্তর দিল না উদ্যান। তবে হৃদমও আজ কোমর বেঁধেই নেমেছে। হাতে ডাম্বেলগুলো সাইডে রেখে এক হাতে হাঁটুতে ঠেকিয়ে উদ্যানের দিকে তাকালো হৃদম। অভিমানী সুরে বলল, তুই আমাকে একটুও মূল্যায়ন করিস না দেহ। কথা ছিল শুধু কাজের ক্ষেত্রেই তোকে আমরা মাস্টার হিসেবে ফলো করব, বাদ বাকি সময়। কথা শেষ করতে পারল না হৃদম। তার আগেই উদ্যান কাট গলায় বলল, বাদবাকি সময় কি রিদম? তুই বলতে পারবি আমি অহৈতুক তোদের ব্যবহার করেছি কখনো? ঠোঁট ফুলিয়ে নিল হৃদম, হতাশ গলায় বলল, ব্যবহার করিসনি, অথচ আমরা বন্ধু হিসেবে ব্যবহার হতে চেয়েছি তেও। পাপাও কিন্তু এটাই চাইতেন। বাকিদের কথা বাদ দিলাম, আমার সাথে তোর সম্পর্ক কি আলাদা নয়? পাপা কি তোকে নিজের ছেলের মতো স্নেহ করতেন না? সে প্রশ্ন করলেও কি তুই এড়িয়ে যেতে পারতি? উদ্যানের হাত থেমে গেল। শান্ত চোখে তাকালো হৃদমের দিকে, বিরক্তি মিশিয়ে বলল, স্যার কখনো আমার পার্সোনাল লাইফে হস্তক্ষেপ করেন না রিদম। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল হৃদমের। ভালোই তো মনে রেখেছিস পাপার কথা। তাহলে এটা ভুলে গেলে কিভাবে? মৃত্যুর আগেই পাপা বারবার বলে গেছেন তোকে বিয়ে করে নিতে। উঠে দাঁড়ালো উদ্যান, তোয়ালে দিয়ে ঘাম মুছতে মুছতে বলল, তুই আমার বিয়ের সাথে ব্যাপারে কবে থেকে সিরিয়াস হলে? প্রশ্ন এড়িয়ে যাস না তেও। তাছাড়া তোদের মতো একরকা পুরুষদের বিয়ে করে নেওয়া উচিত বলেই আমি মনে করি। সোমকেই দেখ না, বিয়ে করার জন্য লাফাচ্ছে কিন্তু করতে পারছে না। তেমন কাউকে পাচ্ছে না। একজনকে পেয়েছিল, তাকেও তোর জন্য বিয়ে করতে পারলো না। থমকে গেল উদ্যান। মনে পড়ে গেল ফুলের কথা। হৃদম উঠে এসে উদ্যানের সামনে দাঁড়ালো, কাঁধে হাত রেখে বলল, অ্যাটলিস্ট পাপার কথা রাখার জন্য হলেও বিয়েটা করে নিস তেও। তোকে মুখ ফুটে বলতে হবে না, শুধু নিজের পছন্দগুলো জানিয়ে দিস, আমরা সে অনুযায়ী মেয়ে খুঁজে আনবো তোর জন্য। বাট আই ডোন্ট লাইক ওয়েমেন। উদ্যানের কথা শুনে হৃদমের কপালে গাঢ় ভাঁজ পড়ল। হোয়াট ডু ইউ মিন? নারীদের পছন্দ না করলে তুই পুরুষ হলি কেমনে? ওয়েট এ সেকেন্ড, তুই পুরুষদের প্রতি আকর্ষণ ফিল করিস নাকি? হৃদমের চোখ জোড়া কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। শুকনো ঢোক গিলে সে দ্রুত হাতে নিজের শার্ট পরতে লাগলো। এক নজর হৃদমের দিকে তাকালো উদ্যান, তারপর উদাসীন গলায় বলল, পৃথিবীতে এমন কিছু নেই যে তেহজিবকে আকৃষ্ট করতে পারবে, কারণ আকর্ষণ ফিল করাটা এক ধরনের দুর্বলতা। তেহজিব সমস্ত দুর্বলতার ঊর্ধ্বে। হাল ছেড়ে দিল হৃদম। কম চেষ্টা তো করেনি উদ্যানকে আকৃষ্ট করার। কত কত মেয়ে পাঠিয়েছিল উদ্যানের কক্ষে, কিছুতেই কিছু হয়নি। শেষমেশ অনেক ভাবনা চিন্তা করে ছেলেও পাঠিয়েছিল, তবুও ফলাফল শূন্য। লাস্টবার তো রেগে মেগে উদ্যান এক ছেলেকে মেরেই ফেলেছিল। তারপর থেকে আর সাহস পায়নি উদ্যানের রুমে ছেলে মেয়ে পাঠাতে। তোর হাবভাব দেখে মনে হচ্ছে সোলার বংশের নাম নিশানা এখানেই মিটে যাবে। বিড়বিড় করে কথাগুলো বলে বেরিয়ে যেতে লাগলো হৃদম। সে বেরিয়ে যেতেই উদ্যান থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে আছে অন্য চিন্তায়। ফুলের কথা মনে হতেই তার ভেতরে যে তাণ্ডব শুরু হচ্ছে সেটা দমন করা অতীব জরুরি হয়ে পড়েছে, নইলে এই তাণ্ডব উদ্যানকে নিশ্চিহ্ন করে ফেলতে পারে। রুমে ফিরে এলো উদ্যান। গতকালকেই নতুন ফোন কিনেছে সে। ফোনটা খাটের উপরেই পড়ে আছে।
কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফোনটা হাতে তুলে নিল উদ্যান। কল লাগালো লুহানের নম্বরে। দুবার রিং হতে লুহান কল রিসিভ করলো। একটা বড় নিঃশ্বাস নিয়ে উদ্যান বলল, শোন লুহান, বাংলাদেশের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্টকে তুলে নিয়ে আয় as soon as possible. কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে ফুল। এখন সময় বিকাল 4টা। আবেশ ফিরেছে কিছুক্ষণ আগেই। এখানে এসেই আবেশ চাকরির খোঁজে নেমে পড়েছে, তবে এখনও আশানুরূপ ফল পায়নি। দরজার সামনে দাঁড়িয়ে মৃদু কড়া নাড়ল আবেশ। ফুল ওড়না ঠিক করে বলল, ভেতরে এসো। ধীর পায়ে খাটের ওপর এসে বসলো আবেশ। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিল। ফুল এক মনে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আয়নাটা গতকালই কিনে এনেছে আবেশ। অবশ্য আয়নার কথা ফুলই তাকে বলেছিল। বাকি সব জিনিসপত্র যেমন খাট, হাঁড়ি, পাতিল এগুলো আগে থেকেই রুমে ছিল। জিনিসপত্র সহ রুমটা রেন্ট নিয়েছে আবেশ। কেউ কি কিছু জিজ্ঞেস করেছিল ফুল? আবেশের প্রশ্নেই ফুল শ্বাস ফেলে বলল, সামনের ফ্লোর থেকে আন্টি টাইপের এক ভদ্র মহিলা এসেছিলেন আজকে। ফুলের কথা শুনে আগ্রহী হয়ে পড়ল আবেশ। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কিছু বলেছে? হ্যাঁ বোধক মাথা নাড়ল ফুল। মাথা নিচু করে বলল, বলেছে আমার স্বামী কোথায় গেছে। আবেশের দৃষ্টি নরম হয়ে এলো। ভারী গলায় বলল, তুই কি বলেছিস? অপ্রস্তুত হয়ে পড়ল ফুল। অস্বস্তিতে আড়ষ্ট হয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। ফুলের আচরণে হতাশ হলো আবেশ। উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল ফুলের দিকে। নিজের দিকে আবেশকে অগ্রসর হতে দেখে ফুল পিছিয়ে যেতে লাগলো। পেছনের দেওয়াল থাকায় আটকা পড়ল ফুল। আবেশ এসে ফুলের মাথায় আদুরে হাত রেখে মলিন হেসে বলল, ডেভিলটাকে ডিভোর্স দিতে যাচ্ছিস ফুল? ভুলে যাস না সেটা। তারপর আশা করি আমাকে নিজের স্বামী হিসেবে পরিচয় দিতে তোকে দ্বিধায় পড়তে হবে না। নিজেকে আরও কিছুটা গুটিয়ে নিল ফুল। সরল গলায় শুধালো, আমাকে তুমি বিয়ে করবে আবেশ ভাই? ফুলের প্রশ্নেই আবেশ হাঁটুতে হাত রেখে ফুলের মুখোমুখি হলো। কোমল গলায় বলল, হুম, করবো তো। কেন, তুই আমাকে বিয়ে করবি না? ফুলের সমগ্র শরীর শিরশিরিয়ে উঠল। চোখের কোণে পানি জমল। ঠোঁট চেপে কান্না আটকে ক্ষীণ গলায় বলল, আমাকে কেন বিয়ে করবে আবেশ ভাই? কেন এমন কাউকে বিয়ে করবে যে কিনা 1.5 মাস স্বামী নামক এক দানবের সাথে সংসার করে এসেছে? ফুলের কথায় ধাক্কা খেল আবেশ। কণ্ঠ রোধ হয়ে বুকের ভেতরটা সংকুচিত হয়ে গেল। নিজেকে সামলাতে ফুলকে বন্দি করে দেওয়ালে হাত রাখল আবেশ। চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করে বলল, আমার কোনো সমস্যা নেই। রাক্ষসটা তোর সাথে কিছু করে থাকলে জোরপূর্বক করেছে। আর জোরপূর্বক কিছু করাকে সদ্য ভাষায় ধর্ষণ করা বলে। আমি সেগুলোকে ধর্ষণ হিসেবে মেনে নেব। চোখ খুলল আবেশ। রিনরিনে গলায় বলল, আমার ফুল ধর্ষণের শিকার হয়েছে ভাবতেও আমার রুহ কেঁপে উঠছে ফুল। আমার না খুব কষ্ট হচ্ছে। ফুলের ঠোঁটজোড়া নড়ে উঠল। আবেশের ব্যাকুল কণ্ঠ শুনে ইতিমধ্যেই ফুলের চোখ থেকে অশ্রুজল গড়িয়ে পড়ছে। সেই জল গাল বেয়ে নিচে পড়ার আগেই আবেশ এক হাতে ফুলের চোখ মুছে দেয়। আবেশের ছোঁয়া পেয়ে ফুল ডুকরে কেঁদে ওঠে। ভারাক্রান্ত গলায় শুধায়, এত কষ্ট কেন সহ্য করবে আবেশ ভাই? আবেশের মুখাবয়বের রং পরিবর্তন হয়ে ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আবেশ এবার দুপা পিছিয়ে গেল। উল্টো দিকে ঘুরে নিজের চোখের পানি আড়াল করে বলল, আমি ছাড়া আর কে করবে ফুল? আর যদি ডেভিলটার জায়গায় অন্য কেউ তোর সাথে খারাপ কিছু করত, আমি কি তোকে ত্যাগ করতে পারতাম? পারতাম না। তাহলে এখন কেন করব? তোর উপর আমার দাবি আছে ফুল, আজীবন থাকবে। তুই শুধু আমার। ডেভিলটা নেহাতই তোর শরীরের কলঙ্কের দাগ লাগাতে সক্ষম হয়েছে। মনটা তো নিষ্কলঙ্ক আছে। আবেশ ঘাড় বাঁকিয়ে ফুলের দিকে তাকিয়ে পুনরাবৃত্তি করল, আছে তো ফুল। এহেন প্রশ্নে দিশাহারা হয়ে পড়ল ফুল। সকল জড়তা কাটিয়ে ওপর নিচ মাথা দোলালো। তার মন নিষ্কলঙ্ক আছে, এটাই ফুল মনে প্রাণে বিশ্বাস করে। তার মনে স্বামী নামক দানবের জন্য অনুভূতির কোনো স্থান নেই। ফুলের উত্তরে খুশি হলো আবেশ। চোখ মুখ ভালোভাবে মুছে ফুলের সামনে এসে দাঁড়ালো। আমি আমার ভালোবাসার চাদরে মুড়িয়ে তোর সব কলঙ্ক ঢেকে রাখবো ফুল। শুধু তোর মনের সবচেয়ে মূল্যবান জায়গাটুকু আমার নামে লিখে দিস, আর কিছু চাইবো না।
কান্নার মাঝেও হেসে উঠল ফুল। হাসির আড়ালে লুকিয়ে ফেলল নিজের কষ্টটুকু। মনের সাথে চলা যুদ্ধের রেশ আবেশকে বুঝতে দিতে নারাজ সে। যে ছেলেটা তার জন্য সব কিছু ছেড়ে ছুঁড়ে বনবাসী হয়েছে, তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা ফুলের নেই। আর ফিরিয়ে দেবেই বা কার জন্য? এক দানবের জন্য? ব্যাপারটা হাস্যকর, অযৌক্তিক হয়ে যাবে না? ভাঙচুরের বিকট আওয়াজে সোলার স্টেটের সবাই একত্রিত হয়েছে উদ্যানের কক্ষের সামনে। গতকালই উদ্যানসহ বাকি সবাই সোলার স্টেটে ফিরে এসেছে। এসেই উদ্যান অজানা কারণে একজনকে খুন করলো, তারপর এখন এভাবে ভাঙচুর করছে। বিষয়টা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছে সবাই। লোহান নিজের ফোন বের করে নিজের ডান হাত লুইসকে কল দিল। লুইস গতকালই রাফায়েল সিলভাকে নিয়ে বিডিতে এসেছিল। অপর পাশ থেকে কল রিসিভ হতে লোহান ব্যস্ত গলায় বলল, ইরে, আর কতক্ষণ লাগবে? যত দ্রুত সম্ভব ডাক্তারকে নিয়ে আয়। ম্যারেজ রেজিস্টারের সামনে থমথমে মুখ নিয়ে বসে আছে আবেশ। পাশের চেয়ারে বসে আছে ফুল। মিস্টার আবেশ, আপনি দাবি করেছেন তেহজিব উদ্যান খানজাদার সাথে প্রিমরোজ অমৃত ফুল। থামলেন রেজিস্ট্রার সাহেব, ফুলের দিকে ইঙ্গিত করে বললেন, মানে ওনার বিবাহ সম্পন্ন হয়েছে, কিন্তু আপনার দাখিলকৃত নথিপত্রে নিকানামান নেই। সেই সাথে ওনার আইডি কার্ডেও স্বামীর নামের জায়গায় তেহজিব উদ্যান খানজাদার নাম উল্লেখ নেই। বুক ভরে শ্বাস নিল আবেশ। তৎক্ষণাৎ বলে উঠল, নিকানামা হারিয়ে গেছে, তবুও সাক্ষীদের উপস্থিতিতে তো ডিভোর্স সম্পন্ন করা আইন আছে, তাই না? আমি নিজেই ওদের বিয়ের সাক্ষী ছিলাম। প্লিজ আপনি ডিভোর্স রেজিস্ট্রেশন করুন। হাতে থাকা পেপারগুলোতে চোখ বুলিয়ে নিলেন রেজিস্ট্রার সাহেব। তারপর চোখের চশমাটা খুলে টেবিলের ওপর রেখে বললেন, না, ব্যাপারটা এত সহজ নয়। নিকানামা ছাড়া বৈধভাবে ডিভোর্স রেজিস্ট্রেশন করা বলতে গেলে অসম্ভব। আপনারা এক কাজ করুন, যেই কাজী সাহেব বিয়ে পড়িয়েছিলেন তার অফিসে যোগাযোগ করুন। তার কাছে অফিস কপি থাকলে সে আপনাকে সত্যায়িত নকল কপি দিতে পারবে। কথাটা শুনে ধাক্কা খেল ফুল। সে কোথায় পাবে কাজীকে? সে তো চেনেও না তাকে। আবেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বলল, আসলে কাজী সাহেব মারা গেছেন। স্তম্ভিত চোখে আবেশের দিকে তাকালো ফুল। এটা কি বলল আবেশ? একজন অচেনা অপরিচিত মানুষকে মৃত বলে দিল। ম্যারেজ রেজিস্টার ভ্রু কুটি করে বললেন, তাহলে আপনাদের এলাকার ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের নিকা রেজিস্ট্রেশন অফিসে যোগাযোগ করুন। আবেশ ভারী বিরক্ত হয়ে পড়ল। মাথা টনটন করছে ব্যথায়। যে কোনো উপায়ে ফুলের সাথে উদ্যানের ডিভোর্স করাতে হবে। একবার ওদের ডিভোর্স হয়ে গেলে আবেশ ফুলকে বিয়ে করে নেবে। তারপর আর উদ্যান চাইলেও কিছু করে উঠতে পারবে না। নিজেকে সামলে নিয়ে আবেশ বিক্ষুব্ধ মেজাজে বলল, আমরা গিয়েছিলাম সেখানে, কিন্তু তার তথ্য দিতে ব্যর্থ হয়েছে। আবেশ মিথ্যার উপর মিথ্যা বলে যাচ্ছে। ফুল তো হা হয়ে তার দিকেই তাকিয়ে আছে। অবশ্য ফুলের এই নিরীক্ষণ দৃষ্টি উপেক্ষা করছে আবেশ। ম্যারেজ রেজিস্ট্রার খানিকক্ষণ নিশ্চুপ থেকে বললেন, আপনারা উপজেলা নির্বাহী অফিস বা স্থানীয় কাজী অফিসে আবেদন করে দেখতে পারেন। তারা পূর্ববর্তী রেজিস্ট্রারের তথ্য এবং কপি খুঁজে বের করতে সাহায্য করবে। রাগে ফুঁসে উঠল আবেশ। এই রেজিস্ট্রার কেন বুঝতে পারছে না এখন এসব কোনো কিছুই করা সম্ভব নয়? তারা বাড়ি থেকে পালিয়ে এসেছে। আবেশ চাইলেও বন্ধুদের সহায়তায় নিকানামা তুলতে পারবে না, কারণ আবেশ এই ব্যাপারে নিশ্চিত যে এই 2 দিনে উদ্যান তার সব বন্ধু বান্ধবের নারী নক্ষত্রের সন্ধান পেয়ে গেছে। আবেশকে রেগে যেতে দেখে ফুল শান্ত গলায় বলল, চলো আবেশ ভাই, আমরা বরং এ বিষয়ে পুরোপুরি জেনে শুনে তারপর আসবো। ফুলের নরম কণ্ঠ শুনে চোখ বন্ধ করে নেয় আবেশ। টেবিলের ওপর খানিকটা ঝুঁকে নিম্ন গলায় বলে, নিকানামা ছাড়া কি কোনোভাবেই ডিভোর্স দেওয়া যাবে না? ম্যারেজ রেজিস্ট্রার ভীষণ ধৈর্য সহকারে বললেন, যাবে। সেই ক্ষেত্রে বিবাহ সংগঠিত হওয়ার পর্যাপ্ত প্রমাণ লাগবে। সেসব আছে আপনাদের কাছে? দমে গেল আবেশ। ফুলের এবার অস্বস্তি হচ্ছে। অবচেতন মনে ওড়নার কোনা খামচে ধরল ফুল। তাদের অভিব্যক্তি দেখে কিঞ্চিত হাসলেন রেজিস্ট্রার সাহেব। বিবাহ সম্পূর্ণ হওয়ার কোনো প্রমাণই নেই আপনাদের কাছে। প্রমাণ ছাড়া আইনের চোখে ওনাদের বিয়ের কোনো অস্তিত্ব নেই, আর অস্তিত্বহীন বিয়ের বিবাহ বিচ্ছেদ করানো অসম্ভব।
বসা থেকে উঠে দাঁড়ালো আবেশ। আমি প্রমাণ জোগাড় করব, দরকার হলে নিকানামাও আনবো, তারপর তো আর ডিভোর্স দিতে কোনো সমস্যা হবে না। আবেশের গলায় কিছুটা সতর্কতা ধরা পড়ল, তবুও ম্যারেজ রেজিস্টার শান্তিভাবেই বললেন, যদি নিকানামা হয়, স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দিয়ে থাকে, তাহলে শুধু নিকানামা হলেই চলবে। এত এত কন্ডিশন শুনে ফুলের মাথা ঘুরে গেল, সেই সাথে গলাও শুকিয়ে এলো। কিভাবে নিস্তার পাবে সে স্বামী নামক দানবের হাত থেকে? আদৌ মুক্তি মিলবে তো? আর যদি নিকানামায় স্ত্রীর হাতে তালাক দেওয়ার অধিকার না থাকে তাহলে? উত্তেজিত কণ্ঠে আবেশ প্রশ্ন করল, তাহলে স্ত্রীর তরফ থেকে, মানে উনি নিজের পক্ষ থেকে স্বামীর নিকট লিখিতভাবে খোলার প্রস্তাব দিতে পারবেন। স্বামী যদি রাজি থাকে, তাহলে নিকানামা না থাকলেও সাক্ষী প্রমাণে ডিভোর্স কার্য পরিচালনা করা সম্ভব। যদি স্বামী রাজি না থাকে, স্ত্রী কোর্টে গিয়ে বিচারিকভাবে শক্তপোক্ত কারণ দেখিয়ে খোলা মামলা করে ডিভোর্স দেওয়ার অনুমতি পেয়ে যাবে। রেজিস্ট্রারের কথা শুনে ভরকে গেল ফুল। মামলা কিভাবে করবে? তাহলে তো উদ্যান জেনেই যাবে তারা কোথায় আছে। ফুল এবার নিজেও উঠে দাঁড়ালো, পেছন থেকে ফিস করে বলল, দয়া করে এখান থেকে চলো আবেশ ভাই। রাত ফুলের কথায় কর্ণপাত করল না আবেশ। এই সম্পর্কে পুরোপুরি না জেনে কিছুতেই যাবে না সে। শক্তপোক্ত কারণ বলতে কি কি কারণ হতে পারে? প্রতি উত্তরে ম্যারেজ রেজিস্ট্রার বললেন, এই ধরুন, স্বামী 4 বছরের বেশি সময় ধরে নিখোঁজ, শারীরিকভাবে অক্ষম, বা 2 বছর ধরে ভরণ পোষণ দিচ্ছেন না, বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করেছে, কিংবা শারীরিক মানসিকভাবে নির্যাতন করেছে। এটুকু শুনে ফুলের বুকের ভেতর ধক করে ওঠে। ঠোঁট চেপে ফ্লোরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সবগুলো বিষয় ভালোভাবে মাথায় ঢুকিয়ে নিল আবেশ। ম্যারেজ রেজিস্ট্রার এবার আগ্রহ দেখিয়ে বললেন, আপনারা চাইলে আমার সাথে নিজেদের বিষয়টা শেয়ার করতে পারেন। বিস্তারিতভাবে সব কিছু শুনে আমি কোনো না কোনো পরামর্শ দিতে পারবো। আবেশ একবার বলতে চেয়েও বলল না, আগে নিখানামা জোগাড় করুক, তারপর সামনে এগোবে। চারপাশে রাতের নিস্তব্ধতা, দুই একটা ল্যাম্পপোস্ট জ্বলছে। পিচ ঢালা রাস্তায় পাশাপাশি হেঁটে চলেছে আবেশ আর ফুল। কিছুক্ষণ আগ অবধি আবেশকে অস্থির দেখালেও এখন বেশ স্বাভাবিক দেখাচ্ছে। ঠিক স্বাভাবিক নয়, কেমন যেন থম মেরে আছে। আবেশ সামনে সামনে হাঁটছে, ফুল সামান্য পিছিয়ে পড়েছে। হঠাৎ করেই ফুলের চোখ যায় ফুটপাতের ওপর থাকা অস্থায়ী দোকানের দিকে। এক বৃদ্ধ লোক চুড়ি বিক্রি করছে। সম্মুখে থাকা ভ্যানের ওপর রং বেরঙের চুড়ি সমারোহে ফুলের দৃষ্টি আটকে গেল। ফুলের শূন্যতা উপলব্ধি করতে পেরে পিছু ফিরে তাকায় আবেশ। দেখতে পায় ফুল এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফুটপাতের দিকে। ফুলের দৃষ্টি অনুসরণ করে ব্যাপারটা বুঝতে পারে আবেশ। ফুলের সামনে হাত নাড়তেই ফুল অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, রাত হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। বলেই হাঁটা ধরল ফুল। কয়েক কদম যেতেই ওড়নায় টান পড়ল। হকচকিয়ে থেমে যায় ফুল। চমকিত নয়নে তাকায় পেছনে থাকা আবেশের পানে। ওড়নার কোনা টেনে ধরলে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আবেশ। ফুলের জিজ্ঞাসু দৃষ্টি অনুমান করে সরল হেসে বলে, ওড়না ধরে টানাটানি করার জন্য বখাটের উপাধি দিস না প্লিজ। হাত ধরতে চাইনি বলে ওড়না ধরলাম। আবেশের হাত থেকে খুব আলগোছে ওড়না ছাড়িয়ে নিল ফুল। জড়ানো গলায় বলল, ডাকতে পারতে। ফুলের কথায় মলিন হাসলো আবেশ। ফুলের দিকে হালকা ঝুঁকে ক্ষীণ গলায় বলল, পারতাম, তবে কি করব বল? প্রায়শই তোকে না ডেকেও অনেক কিছু বলতে ইচ্ছে হয়। আচ্ছা, তুই কি আমার না বলা কথাগুলো বুঝে নিতে পারিস না? অস্বস্তিতে আড়ষ্ট হয়ে যায় ফুল। সেও তো চায় আবেশকে নিজের অস্বস্তির ব্যাপারে জানাতে। আবেশকে নিজে থেকে বুঝে নিতে পারে না। ফুলকে নুয়ে যেতে দেখে সোজা হয়ে দাঁড়ায় আবেশ। কিছুক্ষণ চুপ থেকে ফুলের জামার হাতা টেনে ধরল আবেশ। বিস্ময় চোখ বড় বড় হয়ে যায় ফুলের। সেদিকে ভ্রুক্ষেপ না করে আবেশ ফুলকে টেনে নিয়ে যেতে লাগলো চুড়িওয়ালার দিকে। আবেশের মনোভাব বুঝতে পারল ফুল। আরে আবেশ ভাই, আমি তো এমনি তাকিয়েছিলাম, এগুলোর প্রয়োজন নেই। এক মুঠো কাচের চুড়ি হাতে নিল আবেশ। সেগুলোর দিকে তাকিয়ে বলল, মাঝে মাঝে আমি তোকে গুলিয়ে ফেলি, মনে হয় আরে এ তো আমার বনফুল নয়,
কোথাও গেলে আমার সেই চঞ্চল অবাধ্য বনফুল, যেই বনফুল কোনো বাধা নিষেধের তোয়াক্কাই করে না, সেই বনফুল কি হারিয়ে গেল তবে, নাকি সেই বনফুলই দামি ফুলে পরিণত হয়েছে? আবেশের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আর চোখে তাকালো ফুলের দিকে। ফুলের হরিণীর মতো চোখ জোড়া দেখে ভ্রু কুঁচকে ফেললো আবেশ। যাক, নিশ্চিন্ত হলাম তুই আমার বনফুল, কারণ এভাবে তাকানোর ক্ষমতা কেবল আমার বনফুলের আসে, পুরোপুরিভাবে এখনও দামি ফুলে পরিণত হোসনি। চোখ সরিয়ে নিল ফুল। আবেশের কথাগুলো মাথার ওপর দিয়ে গেছে। একদিকে আছে আবেশ, যে ঘুরিয়ে পেঁচিয়ে বললেও মনের কথা বলে দেয়, আর একদিকে আছে উদ্যান, যে কিনা এখন অবধি ভালো করে কথাও বলেনি, মনের কথা তো দূর। শালা দানব, বেরো আমার মাথা থেকে। ফুল অস্পষ্ট স্বরে বিড়বিড় করল। কি বললি আমাকে? আবেশের প্রশ্নে হুঁশ ফেরে ফুলের, মাথা নেড়ে বোকা হেসে বলে, আরে না না, তোমায় বলিনি কিছু, তাড়াতাড়ি চলো। ফুলের দিকে চুড়িগুলো বাড়িয়ে দিল আবেশ। দেখ সাইজ ঠিক আছে কিনা, শুকিয়ে গেছিস তো, অনুমান করতে পারছি না। হতাশার শ্বাস ফেলল ফুল, ক্লান্তি মাখা সুরে বলল, লাগবে না আবেশ ভাই, রাখো এগুলো। আবেশ এবার ভ্যানের সাথে কনুই ঠেকিয়ে ফুলের দিকে তাকালো। তোর আসামির মতো অত বড়লোক না হলেও তোকে চুরি কিনে দেওয়ার সামর্থ্য আছে আমার। চোখ মুখ কুচকে গেল ফুলের, খানিকটা রেগেও গেল বোধহয়। এসব কথা বলো না তো আবেশ ভাই। কার সাথে নিজের তুলনা করছো তুমি? অমানুষের সাথে নিজের তুলনা করো না। বলতে বলতে আবেশের হাত থেকে চুড়িগুলো নিয়ে নিল ফুল, তারপর হাতে পড়ে আবেশের দিকে হাত বাড়িয়ে দিল। ঠিকঠাক আছে, চলো এবার। হাঁটা ধরল ফুল, পিছন থেকে আবেশ মুগ্ধ নয়নে তাকিয়ে রইল নিজের বনফুলের দিকে। বাড়িতে ফিরতে ফিরতে রাত 10টার মতো বেজে যায়। খাওয়া দাওয়া করে নিজের রুমে এসেছে ফুল। আবেশও চলে গেছে নিজ কক্ষে। সারাদিন দৌড়াদৌড়ি করে ক্লান্ত সে, এখন গভীর ঘুমের প্রয়োজন। দরজা বন্ধ করে খাটের ওপর বসলো ফুল। কাঁধের ক্ষতটা সারেনি এখনও, আসার সময় ডাক্তার দেখিয়ে এসেছে। এমন সময় মনে পড়ল ব্যালকনি থেকে শুকনো কাপড়গুলো আনা হয়নি। হাই তুলতে তুলতে ব্যালকনির দিকে এগিয়ে গেল ফুল। এখানে লাইট নেই, অবশ্য লাইটের প্রয়োজনও নেই। নিচেই দোকানপাট আছে, বলতে গেলে সারাদিনই মানুষের আনাগোনা থাকে। কাপড়গুলো এনে বিছানার ওপর রাখলো ফুল। দুদিনের কাপড় জমা হয়েছিল, অসুস্থতার জন্য ধুতে পারেনি, আজকেই ধুয়ে দিয়েছি। এখানে আসার পরের দিন সকাল হতেই আবেশ ফুলের জন্য 5 সেট জামা কাপড় এনে দিয়েছে। বলতে গেলে নিজের জমানো সব টাকাই আবেশ এদিক সেদিক ভেঙে ফেলছে। বিষয়টা নিয়ে ফুলের মনক্ষুণ্ণ হলেও কিছুই করার নেই। কাপড়গুলো ভাঁজ করার সময় ফুলের নজর আটকে গেল একটা কামিজের ওপর। সেটা দেখে শুকনো ঢোক গিলল ফুল। পালিয়ে আসার সময় এটাই পরনে ছিল ফুলের। কাঁপা কাঁপা হাতে জামাটা স্পর্শ করতেই চোখ গেল ছেঁড়া অংশের দিকে। জামাটা ঠিক কীভাবে ছিঁড়েছে জানা নেই ফুলের। ভয়ে ভয়ে চোখ বন্ধ করে নেয় ফুল। আজে বাজে চিন্তা করবে না বলেও নিজের মনকে মানাতে পারে না। দানবটা যদি আমায় খুঁজেই পেতো তবে কি আর রাস্তা রেখে যেত আমায়? আমাকে শান্তিতে থাকতে দিত কখনো? একদমই দিত না। কথাগুলো ভেবে নিজের মনকে সান্ত্বনা দিল ফুল। চোখের পলকেই কয়েক মাস অতিবাহিত হয়ে গেছে। একটা ট্রাভেল এজেন্সিতে চাকরি পেয়েছে আবেশ। সকাল থেকে সন্ধ্যা অবধি সেখানেই থাকে। সারাদিন ফুল একাই থাকে বাসায়। সামনের ফ্লোরে থাকা প্রতিবেশী আন্টি প্রায়ই আসে ফুলেদের ঘরে, আজও তাই। সেই আন্টির নাম সফুরা বেগম। বিকেল হতেই ফুলের সাথে আড্ডা দিতে চলে এসেছেন। ফুলও প্রতিদিনের মতোই চা বানিয়ে আপ্যায়ন করছে। তুমি চা খুব ভালো বানাও ফুল। চায়ের প্রশংসা শুনে মৃদু হাসলো ফুল। আনমনেই বলে ফেলল, আসলে আমার হাজবেন্ডটা খুব চা লাইক করে, চা ছাড়া চলেই না, তাই আর। বলতে বলতেই থেমে গেল ফুল। বুঝতে পারলো মারাত্মক ভুলভাল কথা বলে ফেলেছে। সফুরা বেগম নিজেও আহাম্মক বনে গেলেন। কিন্তু আবেশ তো চা খায় না। সাদাতকে পড়ানোর সময় আমি লক্ষ্য করেছি, চা দিলে আবেশ ছুঁয়েও দেখে না। অস্বস্তিতে পড়ে গেল ফুল। হাত কচলাতে লাগলো। ভুলে গিয়েছিল ছেলেকে পড়ানোর সুবাদে আবেশ সম্পর্কে খুঁটিনাটি অনেক কিছুই জানেন সফুরা বেগম। হ্যাঁ, এখানে আসার কিছুদিন পর থেকেই রাতের বেলা সফুরা বেগমের ছেলে সাদাতকে পড়ায় আবেশ।
ফুলের অভিব্যক্তি দেখে সন্ধিয়ান চোখে তাকায় সফুরা বেগম। ফুল থেমে থেমে বলে, আসলে উনি শুধু আমার হাতের চা খায়, আর অন্য কারোটা খায় না। ফুলের কথায় হেসে ওঠে সফুরা বেগম। তাই বলো, আমি তো ভাবলাম আবারও গুলিয়ে ফেলেছো। তুমি তো মাঝে মধ্যেই উল্টোপাল্টা বলে ফেলো। হাসতে কষ্ট হচ্ছে ফুলের, তবুও হাসি হাসি মুখ করে বসে আছে। কিভাবে বোঝাবে সে উল্টাপাল্টা বলে ফেলে না, বরঞ্চ সোজা সাপটা সত্যি কথাগুলো বেফাঁস বলে ফেলে। মিথ্যা বলার অভ্যাস নেই তার। সোলার এস্টেট, বাড়ির পেছনের দিকে কাছে ঘেরা সানরুমে উপস্থিত আছে বাড়ির সকলে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার জন্য। কানে ইয়ারফোন গুঁজে কাউচে হেলান দিয়ে বসে আছে উদ্যান, বাকি সবাই আছে পাশেই। তুই হাসছিস দেহ? আকস্মিক রিদমের কথা শুনে সবাই একসাথে উদ্যানের দিকে তাকায়। ততক্ষণে উদ্যানের হাসি মিলিয়ে গেছে। লুহান আফসোসের সুরে বলল, ও রিদম, চিল্লালি কেন? আমার কানে কানে বলতে পারতি। মহাবল্লভান সিনটা মিস করলাম। লুহানের কথা যেন কানে নিল না রিদম। তার দৃষ্টি এখনও উদ্যানের দিকে নিবদ্ধ। ইদানিং উদ্যানের বিহেভিয়ারে চেঞ্জ এসেছে, তাও আবার পজিটিভ চেঞ্জ। নইলে অকারণে হাসার পাবলিক উদ্যান নয়। উদ্যানের হাসি দেখা আর মরুভূমির বুকে বৃষ্টিপাত হওয়া সমান। উদ্যান তো কারো কথায় পাত্তা না দিয়ে চোখ বন্ধ করে একভাবেই বসে আছে। রিদম এবার উদ্যানকে মৃদু ঝাঁকিয়ে বলল, কি রে, ভূতে ধরছে তোকে? চোখ মেলল উদ্যান, ঠোঁটের কোণে ফুটে উঠল আবারও সেই বিরল হাসির রেখা। তাজ্জব বনে গেল উপস্থিত সবাই। তারা কি জেগে জেগে স্বপ্ন দেখছে, নাকি মাতাল মস্তিষ্ক হ্যালোসিনেশন করছে? সোহম তো মাথায় হাত রেখে অভিনয় করে বলল, মেলো তো বরাবর নিজের চোখ ডলে উদ্যানকে দেখছে। আর কেউ ফোন বের কর, ছবি তোল। অনির কথা শুনে লুহান নিজের ফোন বের করে যেই না ছবি তুলতে যাবে, অমনি উদ্যান বলে উঠল, তোদের নাটকগুলো সানসেট দেখার চেয়েও এন্টারটেইনিং। তোরা কাজ কর, কাজ বাজ ছেড়ে দিয়ে যাত্রা পালাতে যোগ দে। ওয়েট, আমি তোদেরকে চাকরিচ্যুত করছি। উদ্যানের কথা বলার ধরন শুনে হা হয়ে গেল সবাই। চোয়াল খসে পড়ার উপক্রম। লুহান বলে উঠে, তুই ঠাট্টা করছিস? সিরিয়াসলি? কেউ আমার গাল টেনে দেয়, আমি এসব বিশ্বাস করি না। উদ্যান ঠোঁট বাঁকিয়ে লুহানের দিকে তাকিয়ে তেরাভাবে বলল, তুই চাইলে আমি তোকে স্পেশাল লাঠি ট্রিটমেন্ট দিয়ে বিশ্বাস করাতেই পারি। করাবো? লাঠি ট্রিটমেন্টের কথা শুনে চুপসে গেল লুহানের মুখ। মাথা নেড়ে বলল, সরি মাস্টার,